একটা গল্প পড়েছিলাম কালিদাস সম্বন্ধে। মানে কালিদাস এমন বোকা ছিল যে গাছের ডালে বসে আছে সেই ডালই কাটছিল। তো কালিদাস পরে অবশ্য বিখ্যাত হয়েছিল, কবি না লেখক হয়েছিল। যাই হোক, তো বাংলাদেশের অবস্থা হচ্ছে ঠিক তাই। মানে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এই যে বাংলাদেশের উন্নতির পেছনে যে সবচেয়ে বড় রোল ছিল ইন্ডিয়ার, এখন এটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। যদি আমরা আমরা এটুকু জানতাম যে ভারতের চাল ডাল গম থেকে শুরু করে, চিনি থেকে শুরু করে, আটা থেকে শুরু করে, কেমিক্যাল থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, তারপরে পেট্রোল ডিজেল ইলেকট্রিসিটি সবই বাংলাদেশকে ইন্ডিয়া দিত। আর বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক বড় দুটো পার্ট হচ্ছে, এক হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর দুই হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স। রেমিটেন্স মানে বাংলাদেশের বাইরে যারা বিভিন্ন রকম কাজ করে, অবশ্য এরা যে কাজ করে কাজগুলো হচ্ছে মানে ওই চাকরবৃত্তির কাজ। চাকরবৃত্তি বলতে কি ওই যে পরিষ্কারের কাজ করা, তারপরে লেবারের কাজ করা, এইসব কাজই ওরা বেশি করে। আর যারা শিক্ষিত লোক তারা তো বাইরে এস্টাবলিশড। তো সেখান থেকে একটা রেমিটেন্স আসতো, বিশাল পরিমাণে রেমিটেন্স। মানে আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি হচ্ছে আমার মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাংলাদেশ সেকেন্ড পজিশনে ছিল। আরও কিছু দেশ আছে, ভিয়েতনাম ওরা টেক্সটাইলে মানে ভালো কাজ করে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে এই যে ইন্ডাস্ট্রিগুলো আপনারা দেখছেন কিছুই না, এরা হচ্ছে দর্জি। এদের কী করা হতো, সুতো দিয়ে দেওয়া হতো, কাপড় দিয়ে দেওয়া হতো, আর মেশিন দিয়ে দেওয়া হতো। তো এরা কী করো, তো যেরকমভাবে ডিরেকশান দিত সেলাই করে এই মালগুলো ফিনিশিং করে পাঠাতো, আর বাংলাদেশের ট্যাগ লাগানো থাকতো ম্যানুফ্যাকচার বাই বাংলাদেশ। তো এইগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ। তো এই আউটসোর্সিং করে বাংলাদেশ প্রচুর টাকা কামাতো। যেমন আপনি দেখবেন ইউরোপিয়ান কান্ট্রিতে, বিশেষ করে আমেরিকাতে, এই যে বইগুলো বিভিন্ন রকম প্রিন্টিং করা হয়, এর প্রিন্টিংয়ের কাজ কিন্তু ইন্ডিয়াতেই হয়। এবং এর প্রিন্টিংয়ের কাজে আমেরিকাতে করতে গেলে যা খরচা লাগে, ইন্ডিয়াতে করতে গেলে তার চেয়ে অনেক কম খরচা লাগে। তো এই সমস্ত আউটসোর্সিংয়ের কাজ ইন্ডিয়াতে প্রচুর হয়, এবং ইভেন আমাদের কলকাতাতেও হয়। তেমনি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তার মানে এই না যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দেশেও নেই। আমাদের দেশে দেখবেন দক্ষিণ চব্বিশ মিঠাপুর থেকে শুরু করে, তারপরে অনেক চটের হাট থেকে শুরু করে এই সমস্ত জায়গায় মিঠাপুর তার মধ্যে নাম্বার 1, এরাও এরকম ধরনের কাজ করে, এবং এখান থেকে সারা পৃথিবীতে মেড ইন ইন্ডিয়া ছাপ মেরে যায়। তো এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশে ছিল, তার মধ্যে রেমন্ডস মানে সিঙ্গানিয়া গ্রুপ, এর একটা বিশাল ভূমিকা ছিল। মনে হচ্ছে রেমন্ডস গ্রুপের বাংলাদেশে প্রচুর কোম্পানি ছিল। তা রেমন্ডস একটা ইন্ডিয়ান কোম্পানি, আর মালিকও তো ইন্ডিয়ান। ও ঠিক তাই করতো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি করেছিল, এবং সেখানে লেবাররা কাজ করতো, সেখান থেকে ব্র্যান্ডিং করে মাল বিক্রি করতো। তাতে কী হতো, কস্ট কম হতো, কোম্পানির প্রফিট বেশি হতো। তো এখন বাংলাদেশের যে কন্ডিশান, এই কন্ডিশান দেখে আর বাংলাদেশের প্রেজেন্ট সরকারের এই কীর্তি দেখে, তো সিঙ্গানিয়া গ্রুপ কী করেছে, বলে দিয়েছে আমরা বাংলাদেশে আর আমাদের ফ্যাক্টরি রাখবো না। যেমন চীনের অবস্থা হয়েছিল আফটার করোনা, তেমনি বাংলাদেশের অবস্থা হয়েছে। তো এক হচ্ছে বাংলাদেশের যদি এই ইন্ডাস্ট্রি খতম হয়ে যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি পুরো বসে যাবে। এমনিতেও বসতে চলেছে। তারপরে ইন্ডিয়া ডিজেলের লাইন কেটে দিয়েছে, আর হয়তো কিছুদিনও পেট্রোল, কেন ইন্ডিয়া আশেপাশে যত দেশ আছে সব দেশকে ইন্ডিয়া পেট্রোল সাপ্লাই করে, যদিও ইন্ডিয়া কেনে, হ্যাঁ কিনে ওগুলোকে রিফাইন করে বিক্রি করে। তো একটা দেশের যারা সরকার কত মানে এদের কার্যকলাপ দেখলে যা মনে হয়, তো এরা দেশ তো চালাতে আসেনি, এরা মনে হয় লুটে পুটে খেতে এসছে। তো এরপর আছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তার 80% হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। এই সমস্ত কোম্পানিতে যারা বড় বড় পজিশনে চাকরি করে তারা ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান, আর এরা বলে এই ইন্ডিয়ানরা নাকি বাংলাদেশে কাজ করে। মানে যার উপর বেস করে নিজেরা বেঁচে আছে, একটু নাম কামিয়েছে, দেশের উন্নতি হচ্ছে, সেই দেশকে এরা ধমকি দেয়, গালাগালি দেয়। তো এখন কথা হচ্ছে সিঙ্গানিয়া গ্রুপ মানে রেমন্ডস কোম্পানি পরিষ্কার বলে দিয়েছে
আমাদের যত বাংলাদেশের ফ্যাক্টরি আছে আমরা ধীরে ধীরে তুলে নেবো, হয়তো রাতারাতি তোলা সম্ভব হবে না, এবং তুলে আমরা ইন্ডিয়াতে শিফট করবো। ইন্ডিয়াতে শিফট আমাদের যেমন গুজরাট টেক্সটাইলের হচ্ছে গুজরাট নাম্বার 1, মহারাষ্ট্র এক সময় ছিল, মহারাষ্ট্র আর গুজরাটই ছিল। তা গুজরাটে যেমন অরবিন্দ মিলস এইসব বিভিন্ন বড় বড় টেক্সটাইল কোম্পানিগুলো ভারতবর্ষে আছে, বিশেষ করে গুজরাটে। তো এইসব কোম্পানিগুলো কী হয়েছিল, বাংলাদেশে ফ্যাক্টরি করেছিল, এবং যার জন্য বাংলাদেশের লেবাররা করে খেতে পারত। তো এখন যদি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের হাল কী হবে ভেবে দেখুন। তো এরপরে বাংলাদেশ লাফাচ্ছে, ইন্ডিয়া বিরোধী আন্দোলন করছে, ইন্ডিয়া বয়কট মুভমেন্ট, মানে যার খাচ্ছে যার করছে যার জন্য বেঁচে আছে বলছে তাকে বয়কট করো। তার মানে এরা যে ডালে বসে ছিল এতদিন সেই ডালই কাটা শুরু করে দিয়েছে। আর ভারত কি ছেড়ে কথা বলবে? ভারত আস্তে 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 বাংলাদেশের উপর থেকে ধীরে 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 অ্যাকশন নিচ্ছে। আর এই সরকার যতদিন থাকবে বাংলাদেশ আর দেউলিয়া হতে বেশি দেরি নেই। আর বাংলাদেশের লোকেদের চোখের জল ফেলতে আর দেরি নেই। যারা ভারত মুভমেন্ট করেছিলেন, যারা ওই পিঙ্কি ভট্টাচার্যের কথায় নাচানাচি করেছিলেন, তারা ওয়েট করুন আপনাদের হাল কী হতে চলেছে। রাখছি, আমি সুবীর চক্রবর্তী, গুড নাইট।